মাঝখানে অনেকদিন ভিডিও দিতে পারিনি, নানা রকম প্রবলেমের মধ্যে ছিলাম এবং রয়েছি, তাই জন্য দিতে পারছি না। চেষ্টা করছি আবার রেগুলার যদি ভিডিওটা দেওয়া যায়। এর মাঝখানে অনেকগুলো আপডেট চলে এসছে, অনেক খবর বেরিয়ে গেছে। তো খবরগুলো যে আপডেট বা খবরগুলো দেবো সেগুলো সবই আপনার মার্কাস মার্গুলা বা রেভ স্পোর্টস বা কোনো রিলায়েবল সোর্স থেকে এসছে। এগুলো আমার নিজস্ব খবর নয়, আমি প্রত্যেকবার বলি, তাও অনেকে আবার কমেন্ট করে এগুলো তো জানতামই, এগুলো তো আগেই জেনে গেছি, বড্ড দেরি করে আপডেট দেন। তো এগুলো জানাই খবর, কিন্তু সবাই যারা সাবস্ক্রাইবার রয়েছে, যারা ভিউয়ার্স রয়েছে, সবাই এক্স হ্যান্ডেলে গিয়ে বা টুইটার যেটা ছিল সেখানে গিয়ে সব বিয়ে দেখে খবর সংগ্রহ করতে পারে না। তো টোটাল যে খবরগুলো আছে তার সামারি করে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। প্রথমে চলে আসি কলকাতা লিগ নিয়ে। কলকাতা লিগ নিয়ে যে আপডেটটা পাওয়া যাচ্ছে, যে কলকাতা লিগে একটা প্রস্তাব ছিল যে 7 জন ভূমিপুত্র প্রত্যেকটা টিমে খেলানো হবে, সেটা চেঞ্জ হয়ে ফাইনাল ডিসিশন হয়েছে 5 জন ভূমিপুত্রকে খেলানো হবে প্রত্যেকটা টিমে, বা রাখতেই হবে ম্যান্ডেটারি। তো সেটা নিয়ে নানা রকম মতামত উঠে আসছে। কেউ বলছে না ঠিক আছে, কেউ বলছে না এটা ভুল হয়েছে, 7 জনকে খেলানো উচিত ছিল, 5 জন ঠিক নয়। তো নানা রকম মতামত আছে, এখনও কনফার্ম কিছু হয়নি, তবে এরকম একটা হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। নেক্সট কলকাতা লিগ সামনে মাস থেকেই সম্ভবত শুরু হতে চলেছে, জুন থেকে, এবং আগস্টের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। এরকম একটা প্ল্যানিং নিয়ে আইএফএ কিন্তু এগোচ্ছে। এবার যদি চলে আসি এআইএফএফ এর ব্যাপারগুলোয়, এআইএফএফ কিন্তু আপনারা অনেকে আমায় কমেন্টেও জিজ্ঞেস করেছিলেন যে ওসিআই প্লেয়ার নিয়ে কি ব্যাপার হচ্ছে। তো ওসিআই প্লেয়ার নিয়ে কিন্তু শর্ট লিস্টেড করে একটা প্লেয়ারদের লিস্ট জমা দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে 5-6 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, বা বলতে পারেন ফাইনাল লিস্ট তৈরি করা হয়েছে। তাদের সঙ্গে এআইএফএফ কথাবার্তা বলবে, বলে তারা যদি পসিবল হয় এখানে খেলতে পারে, তাদের কি দাবি দাওয়া আছে সেগুলো বুঝে ফার্দার এগোবে, এরকম একটা চেষ্টা চরিত্র চলছে। মানে আমরা ভেবেছিলাম যেটা ওটা কি ধামাচাপা পড়ে গেল, ওটা নিয়ে কিছু হলো না, ওটা নিয়ে কাজকর্ম কিন্তু এআইএফএফ এ চলছে। কিন্তু সেটা কি হবে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় না, যে আদৌ কিছু করতে পারবে না, যা ছিল তাই হয়ে থাকবে। তো এটার জন্য একটু ওয়েট করতে হবে, এদের সঙ্গে কথাবার্তা বলে সেই বিদেশি প্লেয়ার রিক্রুটের মতো ব্যাপারটা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। নেক্সট আর একটা খবর রয়েছে উড়িষ্যা এফসিকে নিয়ে। উড়িষ্যা এফসিকে নিয়ে যে খবরটা রয়েছে, উড়িষ্যা এফসির লাইসেন্সিং নিয়ে একটা প্রবলেম চলছে। কারণ উড়িষ্যা এফসি বলেছিল তাদের গভর্নমেন্টকে, আপনারা সকলেই জানেন যে ওদের গভর্নমেন্ট ভীষণভাবে প্রমোট করে কিন্তু উড়িষ্যা এফসিকে। তো ওরা বলেছিল যে ওরা ওড়িয়া প্লেয়ার তুলবে, উড়িষ্যার ভূমিপুত্র ছেলেদেরকে খেলাবে, আইএসএলে তুলে নিয়ে আসবে, ওখান থেকে ফুটবলার তুলবে। কিন্তু সেটা এখনও পর্যন্ত হয়নি। একটাও ওড়িয়া ছেলে, প্রপার উড়িষ্যার ছেলে কিন্তু এই মুহূর্তে আইএসএলে খেলে না। তো সেইটা নিয়ে একটা চাপানুতোর চলছে। তো এইটা নিয়ে একটা লাইসেন্সিংয়ের প্রবলেম হয়েছে, এই পর্যন্ত খবর রয়েছে। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অন্য কারোর থেকে পাওয়া কোনো খবর নয় বা কোনো রিলায়েবল সোর্স নয়, এটা আমার নিজস্ব আলোচনা, সেটা আপনাদের সঙ্গে আমি করতে চাই। এবং অনেকে বলেও ছিলেন, অনেকের সঙ্গে এটা নিয়ে কথাও হয়েছিল। মোহনবাগানের কি 2টো বিদেশি ডিফেন্ডার খেলানো উচিত, নাকি একজন বিদেশি ডিফেন্ডার একজন ভারতীয় ডিফেন্ডারে চলে যাওয়া উচিত? একজন বিদেশি ডিফেন্ডার খেলালে সুবিধে একটাই রয়েছে, যে মাঝ মাঠে একজন বিদেশি আমরা এক্সট্রা ইউজ করতে পারি, মিডফিল্ডে ইউজ করতে পারি, বা যে কোনো পজিশানে ইউজ করতে পারি। সেক্ষেত্রে মাঝ মাঠ বা টিমের ব্যালেন্সটা একটা সুন্দর জায়গায় থাকবে, কারণ প্রত্যেকটা টিমই তাই করে। ম্যাক্সিমাম টিমেরই মাঝ বরাবর একটা লাইন থাকে। আমি এটা আগেও বলেছি যে ডিফেন্সে একটা প্লেয়ার, তার সামনে সিডিএম, বা মিডফিল্ডে একটা প্লেয়ার, তার সামনে একজন অ্যাটাকিং মিডফিল্ডার, তার সামনে একজন স্ট্রাইকার। মানে পুরো এই লাইন বরাবর খেলাটা চলে, আর বাকি ইন্ডিয়ান প্লেয়াররা এই লাইনটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। মোহনবাগানের কিন্তু এই লাইনটা নেই। মোহনবাগানের ডিফেন্সে 2 জন রয়েছে, অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশনে একজন রয়েছে, একজন স্ট্রাইকার রয়েছে, বা সে কোনো ক্ষেত্রে একজন ফার্স্ট স্ট্রাইকার, একজন সেকেন্ড স্ট্রাইকার রয়েছে। মানে 2 জন রয়েছে ডিফেন্সে, 2 জন রয়েছে অ্যাটাকে, মাঝ মাঠে কেউ নেই বা কোনো বিদেশি নেই। তো সেই দিক দিয়ে বিচার করলে, টিমের ব্যালেন্সের কথা ভাবলে, অবশ্যই একজন ইন্ডিয়ান প্লেয়ার এবং একজন বিদেশি প্লেয়ার খেলানো উচিত ডিফেন্সে। কিন্তু একটা সমস্যাও রয়েছে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভারতবর্ষে প্রপার ডিফেন্ডার বা প্রপার যে একজন বিদেশি প্লেয়ারের মতো খেলে দেবে এরকম ডিফেন্ডারের সংখ্যা খুবই কম। যারা রয়েছে তারা কোনো না কোনো ক্লাবের সঙ্গে কন্ট্রাক্টেড রয়েছে। তাদের কন্ট্রাক্ট ভেঙে আনার ক্ষেত্রে ক্লাবগুলো বিশাল বিশাল টাকা ট্রান্সফার ফি চাইবে, এবং অত টাকা দিয়ে ট্রান্সফার ফি দিয়ে সব কিছু করে প্লেয়ারটাকে নিয়ে আসার পরেও রেজাল্টটা যে খুব ফ্রুটফুল হবে, বা 2 জন বিদেশি ডিফেন্ডার যেভাবে আমাদের ডিফেন্সটাকে সামলে প্রায় রেকর্ড তৈরি করে একটা পারফরমেন্স দিয়েছে, সেই পারফরমেন্স কতটা দিতে পারবে এটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন আছে। শুধু তাই নয়, ধরুন আমরা একজন বড় মাপের ডিফেন্ডারকে নিয়ে এলাম, সেই ডিফেন্ডার
বিদেশি ডিফেন্ডারের সঙ্গে কম্বাইন করতে একটু টাইম নিল বা প্রপার কম্বাইন করতে পারলো না বেশ কিছুদিনের জন্য, এবং তার জন্য আমরা গোল খেতে শুরু করলাম। তো তখন কি হবে? তখন তো সেই আবার আমাদেরকে ডবল ডিফেন্ডারে ফিরে যেতে হবে। এবং আমরা এটা দেখেছি, দুজন বিদেশি ডিফেন্ডার কিন্তু ডিফেন্ড করে শুধুমাত্র আমরা ক্লিন শিট রাখতে পেরেছি বলে 1 গোলের ব্যবধানে লাস্ট মোমেন্টে একটা গোল হয়ে আমরা ম্যাচগুলো জিতে বার করে দিয়েছি। তো সেই সব বিষয়গুলোও কিন্তু চিন্তাভাবনার জায়গায় আছে। তো দুম করে বলে দেওয়া যায় না যে না, একজন বিদেশি ডিফেন্ডারের সঙ্গে একজন ইন্ডিয়ান ডিফেন্ডার এলেই টিমটা বিশাল উন্নতি করে নেবে, কারণ মিডফিল্ডের দখল আসবে, হয়তো গোলের সংখ্যা বাড়তে পারে, কিন্তু উল্টো দিকে গোল খাওয়ার সংখ্যাটাও বেড়ে যেতে পারে। আমার ব্যক্তিগত ধারণা যে মোহনবাগান কিন্তু দুম করেই চেঞ্জটা করবে না, দুজন বিদেশি ডিফেন্ডারই রাখবে। মাঝে মধ্যে দেখবে একজন বিদেশি ডিফেন্ডারের সঙ্গে একজন ইন্ডিয়ান ডিফেন্ডার এনে কি রেজাল্ট হচ্ছে, কি করা যায়, তার উপরই টোটাল ডিসিশনটা ডিপেন্ড করে আছে। আরও ভালো করে বললে, ভারতীয় ডিফেন্ডার কাকে মোহনবাগান সাইন করাতে পারছে বা কাকে আনতে পারছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে আছে। সেই রকম রিলায়েবল একজন ডিফেন্ডার এলে বা যে ডিফেন্ডার আসছে সে যদি সেই লেভেলের পারফরমেন্স দিতে পারে তাহলে ঠিক আছে, নয়তো আবার সেই 2 ডিফেন্ডারেই যেতে হবে। নেক্সট যদি চলে আসি মোহনবাগানের ট্রান্সফার আপডেট, যেটার জন্য অনেকেই বসেছিলেন। তো ফাইনাল যে খবরটা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে এবং আমি যতটুকু আমার রিলায়েবল সোর্স মারফত খবর পেয়েছি, যে 2 জন ফরেনার আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, বা বলতে পারেন মোহনবাগান ম্যানেজমেন্টের প্ল্যানিং রয়েছে। এবং আমি যখন আমার যিনি সোর্স আছেন তাকে বলি যে মোহনবাগানে কে বলুন, উনি তখন পরিষ্কার ডিনাই করে বললেন যে কোনো সাইন হয়নি মোহনবাগানের প্ল্যানিং রয়েছে 2 জন মিডফিল্ডারকে আনার। তো একজন একদমই ওই সেন্ট্রাল মিডফিল্ডার হবে, আর একজনের বিষয় কনফার্মলি বলা যাচ্ছে না, বা সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হবে কিনা সে সম্পর্কেও তিনি কনফার্ম বলতে চাইলেন না বা বললেন না, যে কোনো একটা জিনিস হবে। এবং সেই কারণে মনে হচ্ছে যে রবসান রবিনো হলেও ব্যাপারটা হতে পারে, কারণ রবসান রবিনো সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার প্রপার নয়, কিছুটা উইঙ্গার খেলে, কখনো সেকেন্ড স্ট্রাইকার খেলে, তো সেটা হলেও হতে পারে, আমার তার কথা থেকে এটা মনে হয়েছে। আর একজন ভালো মাপের ওই আপনার সেন্ট্রাল মিডফিল্ডার আসতে পারে, বা সেই রকম প্ল্যানিং মোহনবাগানের রয়েছে। এই কারণে আসতে পারে বলছি, কারণ প্ল্যানিং থাকা আর প্লেয়ারকে সাইন করে নেওয়াটা এক জিনিস নয়। তো এই ছিল মোহনবাগানের মোটামুটি আপডেট। আরও যদি কিছু আপডেট পাই আমি জানিয়ে দেবো। আমি রেগুলার দিতে পারছি না ভিডিও, এটা একটা বড় প্রবলেম। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।